জনসাধারণের মধ্যে ঘটে চলা অস্বাভাবিক কিছু। ঠিক শুনেছো বন্ধুরা, এখানে জনসাধারণের মধ্যে ঘটে চলা কিছু অস্বাভাবিক ঘটনা তুলে ধরা হয়, কোনো কাহিনী নয়, শুধুমাত্র ঘটনা। তো হ্যালো বন্ধুরা, আবারও স্বাগত জানাই তোমাদেরকে আঁধারের ছায়া চ্যানেলে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর আমাদের এই চ্যানেলে প্রতি বৃহস্পতিবার ও রবিবার রাত ঠিক 9টায় ঘটনাগুলি আসে। তো তোমাদের কাছে এইটাই রিকোয়েস্ট থাকবে, এই সময়টা একটু অ্যাক্টিভ থেকে আমাদের এপিসোডগুলো তোমরা শুনে নিও। তো বুঝতে পারছো, এটা আমাদের 60th এপিসোড, অর্থাৎ 60 নম্বর এপিসোড। আর তোমরা অনেক ভালো রেসপন্স দিচ্ছ ভিডিওগুলোতে, আরও দিয়ে যাও, এরকম সাপোর্ট করে যাও। আর আজকের ঘটনাটি খুবই ইউনিক, রোমাঞ্চকর ও হাড় হিম করাও বটে। আর তোমাদের জীবনে বা তোমাদের রিলেটিভসের জীবনের যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে, তা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম বা টেলিগ্রামে পাঠিয়ে দেবে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, তোমরা গিয়ে সেখানে পাঠিয়ে দিতে পারো। আর আজকের ঘটনাটা শোনার জন্য যদি হেডফোন ইউজ করো তাহলে তো জমে পুরো ক্ষীর, তাই না? তো বেশি দেরি না করে আজকের ঘটনাটা শুরু করছি। আমি সুপ্রকাশ, শুনতে থাকো আজকের ঘটনাটি। তো এই ঘটনাটা আমাদের পাঠিয়েছে শুভময় মণ্ডল। তো শুভময় দা ভাই আমাদের হোয়াটসঅ্যাপে যেভাবে ঘটনাটা পাঠিয়েছেন, আমি ঠিক সেভাবেই তোমাদের শোনানোর চেষ্টা করছি। আশা করি দা ভাই তুমিও তোমার আঁধারের ছায়া ফ্যামিলি পুরো ভালোই রয়েছো, আমিও ভালো রয়েছি। 2000 সালের ঘটনা। শান্তিনিকেতন যাচ্ছি বিএসসি জুলজি বা বোটানি অনার্সের অ্যাডমিশন টেস্ট দিতে। তুমুল বৃষ্টি চলছে, অজয় প্রায় দুকুল ছোঁয়ে। ছাতার বাধা অগ্রাহ্য করে দাম্ভিক বর্ষায় এসে বারংবার ছুঁয়ে গেল শরীরের পোশাক পরিচ্ছদ। সর্দির ধাত আমার জন্মসূত্রে লব্ধ। বৃষ্টির বদান্যতায় স্বভাবতই সে আমার সঙ্গী হলো। যাবার কথা ছিল আমার মাস্টার মশাইয়ের বাড়ি, কিন্তু এই বৃষ্টিতে আরও ভেজার সাহস দেখাতে মন সায় দিল না। অগত্যা বিশ্বভারতীর গেস্ট হাউস একটা ডরমিটারি মত ছিল তখন, সেখানেই আশ্রয় নিলাম। রাতে একটু পড়াশোনা করার ইচ্ছে ছিল, কিন্তু শরীর সাথ দিল না। পরদিন ব্যাগ থেকে শুকনো জামাকাপড় একটা বের করে নিলাম পরীক্ষায় বসার আগে। পরীক্ষায় বসেই টের পেলাম শরীরে জ্বর বাড়ছে, আর সেই সঙ্গে বাইরে বৃষ্টিও। পরীক্ষার পাঠ চুকিয়ে দৌড় দিলাম বোলপুর স্টেশনের দিকে। সঙ্গে স্কুলেরই আবার এক সিনিয়র দাদা রাজীব দা ছিল। 3:40 বামদেব এলো 4:40। সেও আবার ভেদিয়ার কাছে এসে আরও আধ ঘন্টা দাঁড়িয়ে রইল। পিচকুড়ির ঢাল অতিক্রম করলো তখন 5:30। গুসকরায় নামলাম 5:40। বাড়ির দিকে যাওয়ার আর কোনো বাস নেই। অনেক অপেক্ষা করার পর একটা বাস পেলাম, যেটা আবার মুরাতিপুর অবধি যাবে। রাজীবরা বলল, ভাই চলে যাই চল। এখন 6:30, যদি 7টেও ওখানে নামায় আমরা বলগোনা পর্যন্ত 3-3.5 কিমি রাস্তা হেঁটে দেব। 7:45 আমাদের রুটের লাস্ট বাস বর্ধমান থেকে ওখানে এসে দাঁড়ায় 15 মিনিট। 8টার মধ্যে ওখানে গেলেই বাসটা পেয়ে যাও। ব্যাস, দুজনে রওনা দিলাম। মুরাতিপুরে নেমেছি তখন ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। দুজনে ছাতা মাথায় হাঁটছি। উষাগ্রামের শ্মশানটা পড়ে ঠিক ওই রাস্তার ওপরে। তখন শুধু ছাউনি ছাড়া আর তো কিছুই ছিল না সেখানে। আমরা যখন কাছাকাছি পৌঁছচ্ছি তখন দেখি দাউ দাউ করে জ্বলছে চিতা, কিন্তু আশেপাশে কেউ কোথাও নেই। আশ্চর্য! এমন সময় দমকা হাওয়ায় ছাতাটা গেল উল্টে। তীব্র আক্রোশে ঝোড়ো হাওয়া যেন ভিজে কাপড় নিংড়ানোর মতো করে দলা পাকিয়ে মুচড়ে দিল আমাদের ছাতা দুটো। শ্মশানের দিক থেকে হুক্কা হুয়া ডাকে, তাতে সায় দিল দুটো শিয়াল, আর সেই দলে যোগ দিল তুমুল বেগে বৃষ্টি আর তীব্র বেগে হাওয়া। নিজেদের একটা পা ফেলে এগিয়ে যেতেও যেন ভীষণ কষ্ট হচ্ছে। মনে হচ্ছে একটা হাওয়ায় জাল দিয়ে আমাদের আটকে পিছন পানে ওই শ্মশানের প্রজ্বলিত চিতার দিকে টানছে কোনো এক আসুরিক শক্তি। আমরাও দম্বার পাত্র নই, প্রাণপণে তাকে ওরা অগ্রাহ্য করে সামনের দিকে এক পা করে এগোচ্ছি। অন্ধকারে পা হুড়কে যাচ্ছে, চলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, তবুও আমরা থামছি না দেখে সেই আসুরিক শক্তি বুঝি সহানুভূতি জন্মালো আমাদের প্রতি। তাই পথ দেখতে আমাদের সুবিধা করে দেবার জন্য চিতার সে আগুনের শিখাকে সঙ্গী করে দিল আমাদের। আমরা সামনের দিকে প্রায় 45 ডিগ্রি ঝুঁকে পা ফেলে দুজন সামনে এগোবার চেষ্টা করছি, আর রাস্তার নয়নজুলির পাশে আমাদের থেকে সমান্তরালভাবে দূরত্ব রেখে একই তালের চলছে সেই জ্বলন্ত চিতাটাও। ঝড় বৃষ্টির প্রভাব আমাদের ওপর পড়লেও না তো জ্বলন্ত চিতাটার কিছু হচ্ছে, নাই তার অনুগামী রক্তচক্ষু শিয়ালগুলোর। রাজীবরা আমায় বলছে, ভাই ওদিকে তাকাস না, ওরা আমাদের আটকাবার জন্যই এসব করছে। ভুল করে এখানে এসে পড়েছি এ সময়, কিন্তু এখন যাওয়া যাবে না কিছুতেই, তাহলেই সব শেষ। 500-600 মিটার যেতে পারলে
শুরু হবে জনবসতি। তখন ওরা ফিরে যাবে, আমরাও বাসাটা পেয়ে যাব। একটু চোখ বন্ধ করে হাঁট। আশ্চর্য জিনিস আরও একটা ছিল, এত ঝড় জল হচ্ছিল কিন্তু না তো বিদ্যুৎ চমকা ছিল, নাই তো বজ্রপাতের শব্দ শুনতে পেলাম। অবশ্য যেটা শুনতে পাচ্ছিলাম সেটা আরও ভয়ঙ্কর। বুক কাঁপানো ওই দীর্ঘাঙ্গ শেয়ালগুলোর থেকে মিলিত হুক্কা হওয়া চিৎকার মনে পড়লে তাদের সেই জ্বলন্ত চোখগুলোর আর চিতার সেই আগুনের স্পষ্টভাবে দেখতে পাওয়া লালাঝরা তাদের লকলকে জীবগুলো আজও বুক কেঁপে ওঠে। বাবারে বলগোনা যেতে যেতে 8টা বাজলো। সেই লাস্ট বাসটা যথারীতি ছেড়ে চলে গেল। দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে। এক এক করে দৌড়ে একটা ওষুধের দোকানে ঢুকলাম। গায়ে জ্বর আর বৃষ্টির ভেজা, কথা বলে ওষুধই নিলাম, কিন্তু খাবার জল নেই। দোকান বন্ধ করবে বলে তারা সব জল ফেলে দিয়েছে। অগত্যা সরাসরি গিয়ে নিলাম ওষুধগুলো। ওখান থেকে আরও 7 কিমি হেঁটে রাজীবরা বাড়িতে গিয়ে যখন পৌঁছলাম তখন আর বিশেষ হুঁশ নেই আমার। সারা রাত 2টো কম্বল, একটা চাদর এবং লেপ চাপা দিয়েও যেন শীত কমছিল না আমার। পরদিন দুপুরে জ্ঞান ফিরলে আমার ওই স্কুলেরই আর এক দাদা সুদীপ দা তার সাইকেলে চাপিয়ে আমায় বাড়ি ছেড়ে এলো। ততক্ষণে প্রবল বন্যায় সারা রাজ্যেই প্রায় জলের তলায়। সেই রাতের ঘোর কাটতে আমার বেশ সময় লেগেছিল, প্রায় 1 সপ্তাহ। তীব্র জ্বরের মধ্যে তখন মাঝে মাঝেই শুনতে পেতাম সেই শিয়ালগুলোর তীব্র চিৎকার, আর চোখে ভাসত বারবার সেই জ্বলন্ত চিতাটা। তো এই ছিল আজকের ঘটনা, যেটা আমাদের শুভময় দা ভাই হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পরিবারের সদস্য ওঠো। তো দেখাচ্ছ তোমাদের সঙ্গে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।